১৯৭১ এবং আমার বাবা, লিখেছেন হুমায়ুন আহমেদ। প্রথম পর্ব। সবখানে একটা ঝড়ের আভাস দেখছিলাম। হলের ছেলেরা বইপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। রাস্তাঘাটে লোকজন চলছে, অথচ যানবাহন নেই। এখানে সেখানে ব্যারিকেড সাজিয়ে সকলেই কিছু একটার জন্য অপেক্ষা করছে। আমার ভালো লাগছিল না। সকলের হাবভাব, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি দেখে আমি বেশ শঙ্কিত হয়ে উঠেছিলাম। ছোট ভাই বোন দুটিকে নিয়ে বাসায় চলে যেতে যাচ্ছিলাম, অথচ ওরা দুজনেই স্বভাবে আর মানসিক গঠনে আমার ঠিক উল্টো। যখন রোকে হলে শেফুর সঙ্গে দেখা করতে যাই, তখন তার উল্লাসিত ভাব দেখে বিস্মিত হই। বলি, কী রে, ভয় লাগে না? আর বাসায় চলে যাই। সবাই হলে আছে, আমি কেন খামাখা যাব? হেসেই উড়িয়ে দেয় সে। আমি তবু জোর করি, বলি, কিন্তু কিছু যদি হয়? তুমি বড় ভীতু। ভীতু মানুষকে ভীতু বলে গাল দেওয়ার সুবিধা এই যে, তাতে শেষ রাগ করতে পারে না। মনের খবর প্রকাশ হয়ে যায় দেখে বিব্রত শুরু হয় শুধু। আমিও তাই বিব্রত মুখেই ফিরে আসি। হলেও আমার কিছু করার নেই। অনার্স থিওরি পরীক্ষা দিয়ে দিয়েছি, প্র্যাকটিক্যালের ফার্স্ট পেপার হয়ে গেছে। গন্ডগোল শুরু এর মধ্যে। ইয়াহিয়ার জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি, প্রতিবাদে দেশব্যাপী এবং তাকে অনুসরণ করে গ্রেফতার, গুলি, কারফিউ। আমার রাজনৈতিক নিষ্ক্রিয়তার জন্যই আমি এ সমস্ত থেকে দূরে ছিলাম। সূচিবায়গ্রস্তদের মতোই আমি রাজনীতি থেকে দূরে থাকতে চেষ্টা করতাম। সংসারে যে সমস্ত লোক বিজ্ঞাপন, অবিশ্বাস্য মর্মন্তুদ বিশ্বাস করুন আর নাই করুন, জাতীয় খবরগুলো খবরের কাগজের হেডলাইনের খবরের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে আমি সবসময় সেই দলের। যার ফলস্বরূপ আমি সবার ওপরই বিরক্ত হয়ে উঠছিলাম। ইয়াহিয়ার ওপর বিরক্তি, কেন সে জাতীয় পরিষদের অধিবেশন পিছিয়ে এলো। মুজিবের ওপর বিরক্তি, দু একদিন পিছিয়েছে, তাতে এত হইচইয়ের কী আছে। আসল কারণ, পরীক্ষাগুলো দিয়ে ঝামেলা মিটিয়ে ফেলতে আমি উদগ্রীব হয়ে উঠেছিলাম। ছোট ভাই ইকবাল তখন হলে সিট পায়নি, আমার সঙ্গেই থাকতো। রাজনীতি বিষয়ে তার কতটুকু আগ্রহ ছিল যায় না, কিন্তু মিটিং মিছিল এই সমস্ত তার উৎসাহ ছিল। শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য রাত ৩টায় বেরিয়ে যাওয়ার মধ্যে এর প্রমাণ মেলে। তার জন্য উদ্বেগ ভোগ করতে হতো, সবসময় ভয় হতো এই বুঝি কোনো একটা ঝামেলায় পড়লো। আবহাওয়া তখন খুব গরম যাচ্ছে, চারদিকে মিটিং মিছিল বিক্ষোভ। শামুকের মতোই এ সমস্ত থেকে নিজেকে গুটিয়ে নিজের খোলেই নিজেকে আবদ্ধ করে রেখেছিলাম। আমি যখন টমাস হার্ডির এ পেয়ার অফ ব্লু আইস পরে চোখের জলে বালিশ ভিজে ফেলছি, তখন শুনতাম ছেলেরা মিছিল করে যাচ্ছে। ভয়ত এই বুঝি কে এসে বলবে, কী রে, তুই গাধার মতো ঘুমাচ্ছিস, আয় আমাদের সাথে। এর হাত থেকে বাঁচার জন্যই রুমের সামনে লিখে রেখেছিলাম, এক্সামিনি, ডোন্ট ডিস্টার্ব, নীরবতাই কাম্য। দুপুরে ইকবাল এসে খবর দিল ফার্ম গেটে গুলি হয়েছে। বিকেলের দিকে এলো ইকবালের বন্ধু খাজা। নাটক না করে কিছুই বলতে পারে না। সে চোখ বড় বড় করে হাত নেড়ে মাথা দুলিয়ে যা বলল তা হলো, হাইকোর্টের সামনে বাঙালি পুলিশ আর মিলিটারিতে সিরিয়াস ফাইট, দুই পক্ষেই গোলাগুলি, ১০০-র উপর জখম। বলা বাহুল্য, তার কথা বিশ্বাস হলো না। তবে কিছু যে একটা হয়েছে তার আঁচ পেলাম। সন্ধ্যা নাগাদ খবর পাওয়া গেল দুই পক্ষে মতান্তর হয়েছে ঠিকই। পুলিশরা রাইফেল ফেলে দিয়ে বলেছে ডিউটি করব না। দাবানলের মতোই খবর ছড়িয়ে পড়ল। মিলিটারি পুলিশ সংঘর্ষ, ছেলেরা উৎসাহে টকবক করে ফুটতে লাগলো। পুলিশ অফিসার ছেলে হিসেবে আমি এতে যথেষ্ট গৌরব বোধ করছিলাম। আমার হাবভাব এমন প্রকাশ পাচ্ছিল যে আমি নিজেই এই গণ্ডগোলের সৃষ্টি করে মিলিটারির পিলে চমকে দিয়েছি। অবস্থার দ্রুত পরিবর্তন হচ্ছিল। মিলিটারি ট্রাক, জিপ আর পশ্চিমা ইপিআরদের নড়াচড়া চোখে পড়ার মতোই। হল থেকে যখনই দৈত্যের মতো ট্রাকগুলো দেখা যেত, তখনই দূর দূর ধ্বনি উঠত সমস্ত হলগুলো থেকে। অতিরিক্ত উৎসাহীরা ছড়া কাটত, একটা দুইটা মিলিটারি ধর, সকাল বিকাল নাস্তা কর। পুলিশের গাড়িগুলো অবশ্য এ থেকে রেহাই পেত না, তবে তারা প্রায়ই জয় বাংলা বলে চেঁচিয়ে বাজিমাত করত। ছেলেরা তখন জয় বাংলা বলে ষাঁড়ের মতোই চেঁচাতে থাকতো। শেফুর কাছ থেকে মজার মজার খবর পেতাম। কোনো এক মেয়ে বাড়ি থেকে চিঠি পাচ্ছে না বলে কেঁদে বুক ভাসাচ্ছে। কারা নাকি একটা মিলিটারির গাড়ির ওপর গরম পানি ঢেলে দিয়েছে উপর থেকে। আবার আরেকজন ৩ তলা থেকে থুতু ফেলেছে এক পুলিশের গায়ে। অধিকাংশ গল্পই অবিশ্বাস্য এবং হাস্যকর। বসে বসে শুনতে ভালোই লাগতো। মেয়ে হলের ভিজিটার্স রুমটা যদি সব দিক থেকে ভিজিটারদের ডিসকারেজ করবার জন্যই তৈরি, তবুও ছেলেরা সেখানে গেলে বড় একটা উঠতে চাইতো না। মেয়েরা সেটা ভালো করেই জানতো। শেফু যাতে আমাকে ওইসব ছেলেদের দলে না ফেলে, যাতে না ভাবে দাদা ভাই দেখি
বসে থাকতে থাকতে শিকড় গজিয়ে ফেলল, সেই দিকে আমার কড়া নজর ছিল। তাই কি তার সঙ্গে আমার কথা হতো অল্পই। "কী রে, ভালো? হ্যাঁ, চল বাসায় চলে যাই।" "না, রাতে গুলির শব্দ শুনে ভয় লাগে।" "উহু, মজা লাগে।" "আচ্ছা, তাহলে যাই।" "আচ্ছা।" আহসান খবর দিল, আহসানুল্লাহ হলের ৩ জন ছাত্রকে গ্রেফতার করে নিয়ে গেছে। মামা থাকতেন আহসানুল্লাহ। দুজন একই হোস্টেলের রুমমেট হিসেবে ২ বছর কাটানোর সম্পর্কটা ছিল বন্ধুসুলভ। দুজনেই সস্তা ধনের রসিকতা উৎসাহের সঙ্গে নিঃসংকোচেই বলাবলি করতাম। অবশ্য মাঝে মাঝে তিনি যে মামা, এটি তার মনে পড়ে যেত। অভিভাবক সুলভ গাম্ভীর্যে খোঁজ খবর নিতেন আমাদের। ছাত্র গ্রেপ্তার কথা শুনেই মনে হলো, ৩ জনের একজন মামা রুহুল আমিন নয় তো? ৩টার দিকে খোঁজ নিতে বেরোলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছি, সত্যি যদি তাই হয় তবে উত্তেজনার একটা খোরাক পাওয়া যায়। ফলাও করে গল্প করতে পারি।